এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলায় পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে। আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। বজলুল হুদাকে এই ফ্যাসিস্ট হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো 11 বছর পর 5 মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা, চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 28 জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরীণ সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেওয়া হয়। 1.5 ঘন্টা ঢাকা কারাগারের মধ্যে স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানতো জেলখানায় সেদিন 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ। রাত 12:01 কর্নেল ফারুক, মেজর AK মহিউদ্দিন আহমেদ আর্টিনারি, মহিউদ্দিন, সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট 5টি। ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি 5টি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটি হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার। মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটি নিশ্চিত করা। চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে যাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল 5 মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয়। প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চায়নি। বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটুবুয়ালিয়াতে। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে যেয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার। কাফনে কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও 18 তারিখ রাত 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টা সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল। ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় 2010 সালের 28 জানুয়ারি রাত 9টার পরপরই জেলগেটের ভেতরে মোট 2টি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে। এই গাড়ির একটিতে SSF এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনে পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদের কেউ দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরেও ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোপালা একজন মানুষ ছিল, যার পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি। গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট 2টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই 2টি ফাঁসির মঞ্চে 2জন করে মোট 4 জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, মঞ্চেই তোলা হয়নি। কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট 5টি লাশবাহী গাড়ি বের করা হয়েছিল। ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে।
আর শেখ হাসিনা পুলিশ, র্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন। ধারণা করা হয় আসলে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে। সেখান থেকে রাত 1টার কিছু আগে শেখ হাসিনা ও তার কাছে থাকা খুনিরা সেই একই পাজেরো গাড়িতে করে জেলখানা থেকে বের হন। কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন, সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে। সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল। বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে। তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রিন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন, তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে। এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ, রক্তপিপাসু, মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ, যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকে নৃশংসভাবে জবাই করে হত্যার কথা চিন্তা করতে পারে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ 2024 সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে, ঠিক একইভাবে 1975 সালে মেজর ডালিম, কর্নেল রশিদ, কর্নেল ফারুক আর মেজর বজলুল হুদার এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালের হাত থেকে 7 কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনা। দুঃশাসন আমরা চোখে দেখেছি, কিন্তু শেখ মুজিবের আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনো তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয়। কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবারের আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল। শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজলুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে। মেজর বজলুল হুদা, মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে সবচেয়ে শৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে। গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে স্থাপাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেসকিসেন্টের চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন, যিনি গরিব মানুষের চাল, তেল, কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন। ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকেও অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা। এই সময় মেজর ডালিম ও বজলুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজলুল হুদা সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন। এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান। 2024 সালের মতো 1975-এর 15ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র, শিক্ষক, পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন। শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে, কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি। ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডির 32 নম্বরে পড়েছিল, কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি। যারা যার লোকজনটিকেও পাওয়া যায়নি। 570 সাবান্ধে রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে। অন্যদিকে মেজর বজলুল হুদার জানাজায় পুলিশ দিয়েও মানুষের বাঁধ ভাঙা যাওয়ার আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে 2 বার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। মেজর ডালিম হুদাদের জন্ম আছে, মৃত্যু নেই। মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে। যতবার মুজিব হাসিনার মতো নরপশুরাই দেশের মানুষকে শোষণ করতে চাইবে, ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবু সাইদ কিংবা মুক্ত হয়ে। 11 বছর পর 5 মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি, হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছিল 5 মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি। 5 মেতে যে চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল 30 জনের বেশি নিহত হয়েছিল। বিবিসির সংবাদে বলা হয়েছিল 27 জনের বেশি নিহত হয়েছিল।
আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তারা একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামের একজনের সাক্ষাৎকার নেয়। সে 5 মে সারা রাতে 14টি মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। আব্দুল জলিল কথা বলতে পারে না, সে বোবা, কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয়। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে 71 জন আলেমকে 5 মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5 মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। পিনাকি আরো বলেন, খুনিদের জন্য, জল্লাদদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসেবে বলছে 2013 সালে সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। 2010 সালের এই সংখ্যা ছিল 1204 জন। 2011 সালের সংখ্যাটি ছিল 1191 জন। 2012 সালে 1247 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা 2013 সালে প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি। 2012 জুলাই থেকে মে মাসে কতটি লাশ তারা দাফন করেছে হিসেবটা দেখি। 113, 128, 110, 115, 145, 90, 92, 85, 90, 72, 88 এই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 103 জন, মানে 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় 367 জন। অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে? 264 জন। সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে 145 জন। তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা 222 জন বেশি। এটা একটি নিউমেরিক্যাল ভ্যালু সংখ্যার হিসেবে অবশ্যই বেশি, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। শুধু মে মাসে 367 জনের মৃত্যু, এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। 5 মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাট্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে হাসিনার তোমার বাহিনী, তৈরি থাকো।